হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান তথ্যপণ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান তথ্যপণ্য চ্যানেলের ধারাবাহিক ক্লাসের পরবর্তী ক্লাসটিতে সবাইকে স্বাগতম। আমার আজকের ক্লাসটি থাকবে হিসাব বিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যে অধ্যায়টি সম্বন্ধে প্রত্যেক শিক্ষার্থীদের ভালোভাবে জানা দরকার। কারণ কোনো শিক্ষার্থী যদি এই হিসাব বিজ্ঞান সম্বন্ধে ভালো একটি জ্ঞান অর্জন করতে চায়, ভালোভাবে দক্ষতা অর্জন করতে চায়, তাহলে এই অধ্যায়টি অবশ্যই জানা দরকার। কারণ আজকে যে অধ্যায়টি আলোচনা করব সেই অধ্যায়টি হচ্ছে জাবেদা। আর জাবেদাকে হিসাব বিজ্ঞানের প্রাণ বলা হয়। তো ওই প্রেক্ষিতে যেহেতু জাবেদাকে হিসাব বিজ্ঞানের প্রাণ বলা হয়, তো আমরা প্রাণ সম্বন্ধে আরও ভালোভাবে আজকে জানবো। আমি একটু উদাহরণস্বরূপ আমার স্টুডেন্টদেরকে বলে থাকি যে আমরা সাধারণত দেখি আমরা তো একজন মানুষ, যদি কোনো ব্যক্তির ভিতরে প্রাণ না থাকে তাহলে ওই ব্যক্তিটাকে আমরা মৃত বলে গণনা করে থাকি। অর্থাৎ মৃত ব্যক্তির কোনো মূল্যায়নই থাকে না। অর্থাৎ মানুষ জীবিত একটা, মৃত একটা। জীবিত থাকলে যে একটা মূল্যায়ন আর মৃতর যে একটা মূল্যায়ন, দুটোর মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ জীবিতর যে একটা প্রাধান্য, মৃত কিন্তু সে একটা প্রাধান্য থাকে না। কেন থাকে না? কারণ তার মূলত পার্থক্য একটাই, একটার ভিতর প্রাণ আছে আরেকটার ভিতর প্রাণ নাই। অর্থাৎ প্রাণহীন ব্যক্তি অবমূল্যায়িত। তো যে ব্যক্তির ভিতর প্রাণ নেই তার কোনো দরকারই নেই, অর্থাৎ কাজেই আসে না। তো ওই প্রেক্ষিতে আমি বলি, যদি প্রাণ থাকে তাহলে সব কিছুই ঠিক। আমি ওই প্রেক্ষিতে বলতে চাই যে যদি হিসাব বিজ্ঞান সম্বন্ধে ভালোভাবে জানতে হয় তাহলে জাবেদাকে ভালোভাবে শিখতে হবে। আর জাবেদাকে যেহেতু হিসাব বিজ্ঞান প্রাণ বলা হয়, তো আমরা বুঝতেছি যদি জাবেদা সম্বন্ধে আমাদের ভালোভাবে একটা আইডিয়া চলে আসে, তাহলে হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায় অঙ্ক করতে আমাদের অনেক সুবিধা হবে। তো ওই প্রেক্ষিতে আমি জাবেদা নিয়ে 10 থেকে 15টা ক্লাস নেব। আশা করি এই 10 থেকে 15টা ক্লাসের মধ্যে নবম থেকে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার পর্যন্ত যে জাবেদাগুলো সাধারণত পড়া হয়, ওই জাবেদাগুলো সবগুলোই আমার এই ক্লাসের মধ্যে চলে আসবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সবগুলো ক্লাস পেতে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কারণ আপনার সাবস্ক্রাইবের ফলে আপনার অবশ্যই উপকার আসবে। তো এমন স্টুডেন্ট আছে যারা সায়েন্স এবং আর্টসে আছে, কিন্তু তারা বলতে পারে যে আমাদের কোনো লাভ হবে না, আমরা সাবস্ক্রাইব করে কী লাভ? হ্যাঁ, তুমি সাবস্ক্রাইব করে তোমার কোনো লাভ হবে না, কিন্তু তোমার হইতে পারে তোমার একজন কাজিন, তোমার একজন ছোটো ভাই কমার্স নিয়ে পড়তেছে, অথবা একজন বড় ভাই কমার্স নিয়ে পড়তেছে, অথবা তোমার ছোটো বোন কমার্স নিয়ে পড়তেছে। তো তোমার সাবস্ক্রাইবের ফলে ওদের লাভ হবে। অথবা এমন হতে পারে তোমার সাবস্ক্রাইব দেখে অন্যরাও এই শিক্ষাটা আবার পেতে পারে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের ক্লাসটি একটু মনোযোগ দিবা। দেখা যাক, আমরা আজকে প্রায় 3টার মতো জাবেদা করবো বা 4টার মতো। যেই জাবেদাগুলো পরীক্ষায় 99% এসে থাকে, এই জাবেদাগুলোই আসে পরীক্ষায়। তো আমরা একটু খেয়াল করবো যে 1 নাম্বার একটা জাবেদা হবে, যদি বলা থাকে যে নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। এখানে বলা আছে এন্ট্রিটা যে নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। আমি বলতে চাই যে প্রত্যেকটা লেনদেনের কমপক্ষে দুটি পক্ষ থাকে, একটি হচ্ছে ডেবিট, অপরটি হচ্ছে ক্রেডিট। তো আমার প্রত্যেকটা লেনদেনের কমপক্ষে দুইটা পক্ষ আমাকে বের করতে হবে। তো আমি বলছিলাম আজকের যে 3-4টা জাবেদা আমি পড়াবো, এই 3-4টা জাবেদা বলতে গেলে 99% পরীক্ষায় এই 3টা জাবেদা আসে। যেমন নবম শ্রেণীতে, দশম শ্রেণীতে, এসএসসি পরীক্ষা, এসএসসি তো এসে থাকে। তো ওই জাবেদাগুলো আমি দেখাবো। যদি বলা থাকে নগদ 20,000 টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করেন, এটা জাবেদা কি হবে? এটা জাবেদা হবে, যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন, তাহলে নগদ হচ্ছে নগদান, আর নগদান হচ্ছে সম্পত্তিবাচক। আর আধুনিক পদ্ধতিতে বলা হয় সম্পদ। কারণ নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলে প্রতিষ্ঠানের দুটি দিক পরিবর্তন হয়। একটি হচ্ছে প্রতিষ্ঠানের নগদ টাকা বৃদ্ধি পায়, অপরদিকে প্রতিষ্ঠানের মূলধনটাও বৃদ্ধি পায়। তো নগদ টাকা বৃদ্ধি পেলে আমরা জানি সাধারণত নগদান ডেবিট। যেহেতু নগদ টাকা বৃদ্ধি পাইছে, তাহলে নগদান হিসাব ডেবিট। অপরদিকে যে আমরা জানি যদি কোনো নগদ টাকার ব্যবসা আরম্ভ করা হয়, তাহলে যে পরিমাণ নগদ টাকা বৃদ্ধি পায় ওই পরিমাণে মূলধনটাও বৃদ্ধি পায়। তাহলে নগদ টাকা বৃদ্ধি পেলে নগদ সম্পত্তিবাচক সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পায়। আমরা জানি কি, যদি সম্পদ বৃদ্ধি পায় তাহলে আমরা ডেবিট করতে হয়, এজন্য নগদান হিসাব ডেবিট। কত টাকা? 20,000 টাকা।
অপরদিকে মূলধনটাও বাড়ছে। তাহলে মূলধন বৃদ্ধি মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি। তাহলে মূলধন হিসাব ক্রেডিট 20,000 টাকা। এখানে আমরা খেয়াল করি একটু, এখানে বলা আছে যে নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। যদি নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, তাহলে আমাদের জাবেদা কী হবে, যে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান ডেবিট কেন? কারণ নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলে নগদানটা সম্পদ বৃদ্ধি পায়। তো আমরা জানি কি, লোকাপি ছিল কতগুলো সূত্র দিয়ে গেছেন, ওই সূত্রগুলো ব্যতীত আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো না। তো আমরা যত কিছু করি না কেন ওই সূত্রের মধ্যে ফালাই এই ডেবিট ক্রেডিটগুলো নির্ণয় করতে হবে। তো এখানে নগদান সম্পদ বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পেলে আমরা জানি কি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এজন্য নগদান হিসাব ডেবিট। অপরদিকে যেই পরিমাণ সম্পদ বৃদ্ধি পায় ওই পরিমাণে মূলধনটাও আমাদের বৃদ্ধি পায়। তাহলে মূলধন বৃদ্ধি মানে কি জানি, তাই মূলধন কোন দুটো হিসাব, মূলধনটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে মালিকানা সত্ত্ব মানে মূলধন বৃদ্ধি পাইছে মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। তো মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে আমরা ক্রেডিট করতে হয়। এজন্য মালিকানা সত্ত্ব কোন উপাদানটা বৃদ্ধি পাইছে, মূলধন উপাদানটা বৃদ্ধি পাইছে, এজন্য মূলধন হিসাব ক্রেডিট। আমার 2 নম্বর জাবেদাটা থাকবে, আমার 2 নম্বর জাবেদাটা থাকবে যে 5,000 টাকার 5,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় করেন। এখানে বলা আছে যে 5,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। আমি প্রথমে বলছি আজকে যে 3-4 জাবেদা পড়াবো এইগুলোর মধ্যেই আমার এসএসসি পরীক্ষা এসে থাকে যে 1 নম্বর জাবেদাটা পড়েছিলাম আমি, এটা হচ্ছে 2 নম্বর জাবেদা, এটা হচ্ছে 2 নম্বর জাবেদা, যে নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন। তো নগদ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন আমার বিভিন্ন পরীক্ষা এসে থাকে। তো এখানে বলেছে 2 নম্বরে 5,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। এখানে আমরা দেখি, আমি বলছিলাম যে প্রত্যেকটা লেনদেন কমপক্ষে 2টি পক্ষ থেকে একটি ডেবিট অপরটি ক্রেডিট। তো আমার এই লেনদেনটারও 2টি পক্ষ আমাকে বের করতে হবে, একটি ডেবিট অপরটি ক্রেডিট। আমরা দেখি আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলে আমার দেখা যায় কি, যে আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করেন, আসবাবপত্র হচ্ছে সম্পদ। কারণ এই সম্পদের যদি আমি ব্যবসায় আনি তাহলে আমার এই আসবাবপত্র সম্পদটা বৃদ্ধি পায়। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তাহলে এখানে কোন সম্পদের বৃদ্ধি পেয়েছে, আসবাবপত্র সম্পদের আমার বৃদ্ধি পেয়েছে, তাহলে আসবাবপত্র হিসাব ক্রেডিট ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট কত টাকা, 5,000 টাকা। অপরদিকে যদি কোনো স্থায়ী সম্পদ নিয়ে ব্যবসা আরম্ভ করা হয় তাহলে ওই সম্পদ ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট হয়ে থাকে, অর্থাৎ স্থায়ী সম্পদের সাথে আমার মূলধনটা সম্পর্কিত। উদাহরণস্বরূপ বলা যায়, যদি আমরা ব্যবসায় মনে করো যে আমি একটা ব্যবসা দিলাম, যে ব্যবসাটা আমাদের ব্রাহ্মণপাড়া উপজেলা হতে পারে অথবা কুমিল্লা জেলায় হতে পারে। তো দেখা যায় কি, আমার ব্যবসাটা দেওয়ার ক্ষেত্রে আমার একটা বড় আকারের টেবিল দরকার হয়। তাহলে ওই টেবিল যদি আমার বাসায় থাকে, তাহলে আমি যদি বাসায় থেকে টেবিলটা অর্থাৎ এই আসবাবপত্রটা আমার ব্যবসায় নেই, তাহলে আমার ওই আসবাবপত্র সম্পদ আমার বৃদ্ধি পায়। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে আমার এই আসবাবপত্র হিসাব ডেবিট। অপরদিকে আমরা দেখা যায় কি, যখন রাস্তা দিয়ে অনেক লোক হেঁটে যায় তখন বলে অনেকে যে এই দোকান অনেক মূলধন আছে। কেন বলে? কারণ আমার আসবাবপত্র বিভিন্ন যন্ত্রপাতি যদি আমি সাজায় রাখি তখনই একজন ব্যক্তি বলে যে এই দোকান অনেক মূলধন আছে। কেন? কারণ ওই আসবাবপত্রগুলোকে আবার মূলধন বলে আখ্যায়িত করা, কারণ যেই পরিমাণে সম্পদ বৃদ্ধি পায় ওই পরিমাণে মূলধনটাও বৃদ্ধি পায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এখানে আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করা হলে আমার জাবেদা কি, যে আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট কত টাকা, 5,000 টাকা। একটা টেকনিক দেখাই আমি এখানে, যে যদি বলা থাকে যে কোনো স্থায়ী সম্পদ নিয়ে
ব্যবসায় আরম্ভ করলে জাবেদা হবে এরকম যে ওই স্থায়ী সম্পদ ওই ওই স্থায়ী সম্পদ ডেবিট মূলধন হিসাব ক্রেডিট। আমার এখানে একটু খেয়াল করবেন যে আমি বলছি যে যদি যে কোনো স্থায়ী সম্পদ নিয়ে ব্যবসা আরম্ভ করলে যাবে তবে ওই স্থায়ী সম্পদ ডেবিট মূলধন ক্রেডিট। তো এখন আমাকে জানতে হবে যে স্থায়ী সম্পদ কোনগুলা, যে সম্পদটা দীর্ঘদিন ব্যবহারের জন্য ব্যবসায় আনা হয়। আমি আবার বলি, যে সম্পদগুলো দীর্ঘদিন ব্যবহারের জন্য ব্যবসা প্রতিষ্ঠানে আনা হয় ওই সম্পদগুলোকে বলা হয় স্থায়ী সম্পদ। কি হতে পারে? দালান কোঠা, আসবাবপত্র, ঘোড়ার গাড়ি, ইজারা সম্পত্তি, তৈজসপত্র, যন্ত্রপাতি, আরও অন্যান্য স্থায়ী সম্পদ আছে। যদি এইগুলোর মধ্যে অর্থাৎ যে কোনো স্থায়ী সম্পদ নিয়ে ব্যবসা আরম্ভ করা হলে যাবে তবে ওই স্থায়ী সম্পদ ডেবিট মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা 2 নম্বর জাবেদা এসে আমরা একটা টেকনিক শিখলাম যে এই টেকনিক আকারে এখানে প্রায় অনেকগুলো জাবেদা করা যাবে, কারণ একটা যদি আমি শিখতে পারি প্রায় 10-15টাই পারবো। তো আমার 2 নম্বর জাবেদা গেল, এখন আমার 3 নম্বর জাবেদার পালা। এখন আমার 3 নম্বর জাবেদা হবে যে 5,000 টাকা ঋণ নিয়ে ব্যবসায় শুরু করেন। 5,000 টাকা ঋণ নিয়ে ব্যবসায় করেন। এখানে আমি কি বলছি যে 5,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন, জাবেদা কি হবে? আমরা সাধারণত কি একটা জাবেদা হবে যে নগদান হিসাব ডেবিট, কত টাকা? 5,000 টাকা। ঋণ হিসাব ক্রেডিট 5,000 টাকা। এখানে বলা আছে যে 5,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন, এটা জাবেদা কি হবে? নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। এখানে নগদান ডেবিট কেন প্রশ্ন আসতে পারে। এখানে আমরা দেখি সাধারণত যদি আমরা ঋণ নেই কেন, কারণ ব্যবসার প্রয়োজনে স্বার্থে। দেখা যায় কি বিভিন্ন সময় যদি ব্যবসার মালামালের সংকট দেখা দেয় এবং কি সেই সাথে আমার ব্যবসাটা কোনো টাকাও থাকে না, তো ওই সময় কিন্তু ব্যবসার ঋণটা নিয়ে থাকে। তো দেখা যায় কি আমি একজন ব্যবসার মালিক, আমার ঈদ সিজনে আমার ব্যবসায় মালামাল তোলা লাগবে, কিন্তু আমার হাতে কোনো টাকা নেই, আমার ক্যাশে কোনো টাকা নেই। তো ওই সময় যদি আমার একজন বন্ধুর কাছ থেকে আমি 5,000 টাকা ঋণ নিই, তাহলে আমি ঋণ আনি আর যেমনিতে আনি না কেন আমার প্রতিষ্ঠানে কিন্তু নগদ টাকাটা বৃদ্ধি পায়। তো নগদ টাকাটা বৃদ্ধি পেলে আমরা জানি কি নগদ টাকাটা সম্পত্তিবাচক সম্পদ, তাহলে সম্পদ বৃদ্ধি পায়। তো আমরা জানি কি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়, তাহলে এর জন্য নগদান হিসাব ডেবিট। অপরদিকে আমি যার কাছ থেকে ঋণটা আনি, ঋণ হচ্ছে দায় হিসাব। ঋণ আনার ফলে প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পায়। তাহলে আমি একটু খেয়াল করি, আমি যার কাছ থেকে এই 5,000 টাকা আনছিলাম তাকে কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট সময় শেষে আমার এই টাকাটা অবশ্যই দিতে হবে। তো ওই প্রেক্ষিতে আমার প্রতিষ্ঠানের দায়টা অবশ্যই বৃদ্ধি পেয়েছে। তো যেহেতু আমার নগদ টাকাও বৃদ্ধি পেয়েছে, অপরদিকে দায়টাও বৃদ্ধি পেয়েছে, তো এজন্য নগদান হিসাবে ডেবিট, অপরদিকে ঋণ হিসাব ক্রেডিট। এটা হচ্ছে আমার 3 নম্বর জাবেদা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের 1, 2, 3 এই জাবেদাগুলো আলোচনা করলাম। যদি আমার এই জাবেদা কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার কমেন্টসে জানিয়ে দেবেন। আর আমি আরেকটা কথা বলি, আমার এই জাবেদাগুলো শিখতে হলে
প্রথমে কিছু বেসিক শিখতে হবে, যে যে বেসিকগুলা জানতে হবে, যে সম্পদ কোনগুলা, আয় কোনগুলো, দায় কোনগুলো, মালিকানা সত্ত্ব কোনগুলো। তো এইগুলো যদি আমি না জানি তাহলে আমার এই জাবেদাগুলো আমি শিখতে পারবো না। তো আমরা ওই বেসিক নিয়ে একটা ক্লাস নেব আশা করি। তবে আমার এই জাবেদার ক্লাস আজকে শুরু করলাম, কিন্তু আগামীর দিকেও আরও ক্লাস দেবো। প্রায় 10 থেকে 15টা ক্লাসের মধ্যে আমার 150টা জাবেদা আমি একটা নোট বইয়ের লিখছি। এই সবগুলো ক্লাস আমি এখানে দেবো। আশা করি আমার এই ক্লাসগুলো যদি তোমরা সবাই দেখতে পারো তাহলে অবশ্যই এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সহায়ক হবে আশা করি। যদি আমার এই ক্লাসগুলা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।